50K Q&A ভিডিও, 50K Q&A ভিডিও কবে আনছো, কত সব থেকে বেশি তো কোয়েশ্চেন করে অর্জুন, প্লিজ Q&A ভিডিও আনো। আর সত্যি কথা মানে ও লিটারেলি এটা নিয়ে পড়ে থাকে। তো আমার সত্যি কথা বলছি টাইমই হচ্ছিল না। অনেকেই চায় যে আমি Q&A ভিডিও করি, আবার অনেকেই চায় না। তোর Q&A ভিডিও ভাই কে দেখে ভাই? যদি ইচ্ছে না হয় দেখো না, বাট যারা কোয়েশ্চেন করেছো তাদের প্রত্যেকের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তবে আজকে আবার আমার একটু তাড়াহুড়ো আছে, কারণ আবার আমার একটা জায়গায় ইনভিটেশন আছে। আর আজকে আছে, কালকে আছে, পরশু আছে, এরকম করে না রোজই কোথাও না কোথাও হয় বেরোনো থাকছে, নাহলে কাজ থাকছে, নাহলে ভিডিও বানানো থাকছে। তো আমার মনে হলো যে ভাই বানিয়ে ফেলি, আগে Q&Aটা বানিয়ে ফেলি, তারপরে দেখা যাবে। আমি জানি না কবে তোমরা দেখছো, কবে আমি আপলোড করতে পেরেছি, কী হয়েছে না হয়েছে। আমি জাস্ট শ্যুট করছি, ঠিক আছে। আমি আমার নিজের চ্যানেলের কমিউনিটি পোস্টে চলে যাই, অ্যান্ড আমি 1 জুন অবধি দিয়ে রেখেছিলাম। আর আজকে তো তার অনেক দিনই হয়েছে, মানে 1 জুন অবধি কোয়েশ্চেন নেবো। বাট আমি এরকমটা নয়, আমি বলবো যে যা যা কোয়েশ্চেন এসছে সব কোয়েশ্চেন নেবো, 114টা কোয়েশ্চেন। যাই হোক, প্রথমে হচ্ছে এমডি শাব্বির লিখেছে। ও কি লিখেছে? ভাই আমি বাংলাদেশ থেকে, সো আমি দেব ফ্যান, আমি তোমার ভিডিও সেই আচ্ছা আমি না আরে সাইডে করতে পারছি না, আমি এরকমভাবে সাইডে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কমেন্টসটাকে এডিটই করতে পারবো না, মানে আমার সময়ই করতে পারছি না। আর মানে বুঝতেই পারছো 5টা ভিডিও করা থাকে, দেন আমার বেরোনোও আছে আজকে। সরি, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম আমার প্রত্যেকটা দর্শকবৃন্দর কাছে। ওকে লিখেছে, আমি তোমার ভিডিও সেই বাঘা যতীন মুভির রিভিউ থেকে দেখি। সো আমি কি ভাবে দেবদার সাথে দেখা করব, প্লিজ কমেন্টে রিপ্লাই চাই। আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি। থ্যাংক ইউ সো মাচ। দেবদার ফ্যান্সদের অপূর্ব ভালোবাসা তো আমি পাই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো কীভাবে দেবদার সাথে দেখা করবে? টেক্কা আসছে, টেক্কার প্রমোশনাল ইভেন্ট হবে, যখন ওপেন মাইক ইভেন্ট হবে দেবদার নিজে জানাবেন, এইটুকু বলে দিলাম। আমিও জানাবো, আমার ভিডিওটা ফলো রেখো, সেখানে অবশ্যই চলে এসো একটু আগে থেকে। তাহলে তোমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসতে হবে তোমাকে, এবং ওই টাইমটাতে থাকতে হবে। দেবদা একটা না একটা ওপেন মাইক ইভেন্ট করবেই করবে, এটা আমার গুরুর প্রতি আমার বিশ্বাস। নিশ্চয়ই দেখা হয়ে যাবে তোমার। যাই হোক, তার সঙ্গে আরেকজন লিখেছে, এর নাম হচ্ছে মায়ান কবির 5379। সরি, আমি তোমার নামটা পড়তে প্রোনাউন্সিয়েশনে গণ্ডগোল হলো, কারণ আমি সত্যি বলছি আমার আর কি একটু প্রবলেম আছে ভাই, নাম টাম পড়তে গেলে আমি ঘেরে ফেলি। এটা আমার প্রবলেম, এটা আমার নিজের গণ্ডগোল আর কি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে একজন শাকিব ফ্যান হিসেবে শাকিব খানকে নিয়ে তোমার ভিডিওগুলো খুব উপভোগ করি। থ্যাংক ইউ। এটা কোয়েশ্চেন কোথায় ছিল? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, TD5657, এটা হচ্ছে ও, আমি জানি ও তথাগত মানে ইয়েটা দেখি আমি বুঝতে পারলাম আমার স্কুল ফ্রেন্ড একদম। মানে এবার দেখা যাক ও কী লিখেছে। তোকে আমি চিনি ছোটো থেকে, তোর ইউটিউব জার্নিটা দেখছি প্রথম থেকে, সেই একা একা শর্ট ফিল্ম বানানো থেকে আজকে এত দূর অবধি। মনে আছে একটা শর্ট ফিল্মে বানিয়েছিলি যেখানে দেখিয়েছিলি তোর 100K সাবস্ক্রাইবার হয়েছে, এখন তার 50% অলরেডি পেয়ে গিয়েছিস। হয়তো আমাকে চিনতে পারছিস না। কেন ভাই, কেন চিনতে পারবো না? আমি তো তোকে বললাম আমি তো স্কুল এই পড়তাম, হোয়াটসঅ্যাপেও কথা হয়। নামটা বলছি না পাবলিকালি, আমি বললাম। আমার প্রশ্ন, হোয়াট ইজ দ্যাট পিস অফ অ্যাডভাইস ইউ উড লাইক টু শেয়ার দিস আস? পিস অফ অ্যাডভাইস আমার মনে হয় আমার কাছে কোনো অ্যাডভাইস নেই। মানে আমার জিনিসটা হয়েছে মানুষের ভালোবাসায় আর তোমাদের ভালোবাসায়, প্রত্যেকটা মানুষের ভালোবাসায়। তথাগত ভাই আমি একটাই কথা বলি, আমি জানি না কীভাবে কী হয়েছে। প্রথমত বলি, প্রথম যখন রাবণ কিশমিশ অনেক দিন ধরে লড়ে গেছি, এবার কোনটা ওয়ার্ক করবে আমি অনেকগুলো ডিফারেন্ট জনারে ইউটিউবে ট্রাই করে গেছি। কোনো সময় হয়তো ডান্স ভিডিও বানিয়েছি, কোনো সময় হয়তো শর্ট ফিল্ম বানিয়েছি, কোনো সময় হয়তো নানান ধরনের জিনিসপত্র ট্রাই করেছি আর কি। মিউজিক ভিডিও বানিয়েছি, বা কোনো সময় একটু এডিট নিয়ে খেলা করেছি, কোনো সময় হয়তো মুভি রিভিউ বানিয়েছি, কোনো সময় হয়তো পাবলিক রিয়াকশান নিয়েছি। কোনটা ক্লিক করে গেছে সেইটাই। আমি কোনো জিনিসে স্টিক করে থাকতে পছন্দ করি না। আমার মুভি রিভিউ চলছে না ভাই, আমি সেটাতেই যদি বসে থাকি যে না আমার চলছে না, তাও আমি বানিয়ে যাবো না, আমি ওইটাতে বিশ্বাস করি না। আমার মনে হয় যে আমাকে দর্শক যেটাতে দেখতে পছন্দ করছে, লাইক এই যে এখন আমি যেটা করছি, লাইক প্রমোশনস ইত্যাদি যা জিনিসপত্র হয় সেগুলোতে যেটা করছি, সেটাতে আমাকে দর্শক দেখতে বেশি পছন্দ করছে। এটা যখন থেকে বুঝতে পারি, যখন কিশমিশ রাবণ আসে সেখান থেকে বুঝতে পারি, সেখান থেকে এই পথে মানে অগ্রসর হওয়া, এবং দেবদার জিদ্দার তাদের দুজনের যে ফ্যান ফলোয়িং, সেই ফ্যান ফলোয়িংয়ের অপূর্ব সাপোর্ট পাওয়া, বাংলা ইন্ডাস্ট্রির অপূর্ব সাপোর্ট পাওয়া, দেবদার জিদ্দার আশীর্বাদের হাত মাথায় রাখা। আজও বলছি, কালকেও মানে
মানে জিদ্দার ইন্টারভিউ নিয়ে ফিরেছি। তো কোথাও গিয়ে হয় না যে ওনাদের ভালোবাসা, ওনাদের ভরসা, ওনাদের সাপোর্ট, ওনাদের সুযোগ যদি না পেতাম কিচ্ছু করতে পারতাম না লাইফে, কিচ্ছু করতে পারতাম না। তো আস্তে আস্তে এটাই আমি বলবো যে অ্যাডভাইস এরকম কিছু না, হার্ডওয়ার্ক। আমি বিশ্বাস করি হার্ডওয়ার্ক। আমার কাছে মনে হয় অনেকে বলতে পারে স্মার্ট ওয়ার্ক এই ওই সেই হ্যানা তানা। অবশ্যই স্মার্ট ওয়ার্ক ইজ ইম্পর্ট্যান্ট, বাট হার্ডওয়ার্ক। আমি লড়ে গেছি, আমি সব কিছু নিয়ে লড়ে গেছি, যে কোনো ধরনের ভিডিও বানিয়ে গেছি। এবার যেটা আমার ওয়ার্ক করেছে সেটাকে আমি ইন ফিউচার আরও এগিয়ে নিয়ে গিয়েছি। ইউটিউবের মানে কী বলবো, মোদ্দা কথাই এটা, সেটাকে আমি আরও এগিয়ে নিয়ে গেছি। আমার চ্যানেল গ্রো করতে শুরু করেছে। দেন এখন সাকিবিয়ান্সদেরও ভালোবাসা প্রচুর পাই, শাকিব খানেরও ভালোবাসা প্রচুর পাই। মানে শাকিব খানের সাথে আমার কোনো আলাপ নেই, বাট সাকিবিয়ান্সদের অপূর্ব ভালোবাসা পাই, যেহেতু শাকিব খানকে নিয়ে নতুন কাজ করা শুরু করেছে। আমি চাই ডিফারেন্ট জিনিসপত্র নিয়ে কাজ করতে, এবং সেখানে যদি আমি সাপোর্ট পাই, যাকে নিয়ে সাপোর্ট পাবো তাকে নিয়েও ভিডিও বানাবো। কিন্তু আমি আমার রুটস ভুলে যাইনি কোনো দিনই। আমি দেবদা জিদ্দাকে কিন্তু ভুলে যাইনি কোনো দিনই, এটা কিন্তু একদমই নয়। তারা আমার কাছে এখনও সেই মাই বাপের মতন, সেই মানে এল্ডার ব্রাদারের মতন। তারা যদি সুযোগ না দিত, বলছি তো কিচ্ছু করতে পারতাম না জীবনে। যাই হোক, আমি আশা করি খুব গুছিয়ে বলার চেষ্টা করলাম। এবার কতটা বলতে পারলাম আমি জানি না। আচ্ছা, অনেকগুলো কোয়েশ্চেন করেছে ডিজে ভাই 7777। ও লিখেছে, দাদা আমরা বক্স অফিস দিয়ে যদি জনপ্রিয়তা বিচার করি, তাহলে আমার প্রশ্ন থাকবে, জিদ্দার কটা ছবি বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছে? প্রচুর আছে। জিদ্দার সুলতান দা সাভিয়ার আছে, ইন্সপেক্টর নটিকেও ভালো চলেছিল বাংলাদেশে আমার যতদূর যা জানা। এবং তার সাথে তোমার আরেকটা কোন ছবি বেরিয়েছিল, বাদশা দা ডন খুব ভালো চলেছিল, বস 2 চলেছিল প্রচণ্ড ভালো। এরকম আছে প্রচুরই, ঠিক আছে। এই ধরনের ছবি জিদ্দার প্রচুর আছে। আচ্ছা, জিদ্দাই সব থেকে আমাদের এখান থেকে একমাত্র সুপারস্টার যার বাংলাদেশে হিউজ একটা ফ্যান ফলোয়িং আছে এবং হিউজ একটা হোল্ড আছে বলা যেতে পারে। যাই হোক, তারপরে লাইনটা কী বলেছে, দেবদার কটা ছবি বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছে? যদি বলো দেবদার কোনো ছবি বাংলাদেশে গিয়েছে বলে তো আমার মনে পড়ছে যে চ্যাম্প বা পাসওয়ার্ডের সময় দেবদা একবার বোধহয় বাংলাদেশে গিয়েছিলেন, তবে সেরকমভাবে ওয়াইডার রিলিজ বাংলাদেশে দেবদার কোনো ছবি সেরকমভাবে পাইনি, তাই ব্লকবাস্টার হওয়া তো দূরে থাক। দেবদার সেরকম বাংলাদেশে রিলিজই পায়নি ছবি। শাকিব খানের কটা ছবি কলকাতায় ব্লকবাস্টার হয়েছে? শাকিব খানের একটা ছবিও কলকাতায় ব্লকবাস্টার হয়নি। সত্যিটা সত্যি মেনে নিতে হবে। তাই দুই বাংলা হিসেবে কাকে কোন ভার্ডিক্ট দেবে? মেগাস্টার যদি বলতে হয়, অবশ্যই শাকিব খান বাংলাদেশের একজন অন্যতম বড় মেগাস্টার। আর ফ্লপস্টার যদি বলতে হয়, আমি এদের মধ্যে কাউকেই ফ্লপস্টার বলবো না। আরে কেন ফ্লপস্টার ভাই? জিদ্দা আমাদের এখানে হেড দিচ্ছে, জিদ্দা বাংলাদেশেও হেড দিচ্ছে। তাই আমি মেগাস্টার তকমাটা বাংলাদেশের নিরিখে যদি এখান থেকে কোনো সুপারস্টারকে বাংলাদেশের মেগাস্টারের আসনে আরেকজনকে বসাতে পারো, তাহলে সেটা অবশ্যই জিদ্দা, কারণ জিদ্দা বাংলাদেশের বক্স অফিসটা বেশি ভালো দিয়েছে এতদিন ধরে, এত মানতেই হবে। আর দেবদা অবশ্যই সুপারস্টার এবং আমাদের এখানকার মেগাস্টার। আমি এটা বলবো যে আমাদের টলিউডের বক্স অফিস কিং বলা হয় দেবদাকে, দেবদা অবশ্যই সুপারস্টার। ফ্লপস্টার তকমাটা আমি কাউকে দিতে পারবো না, কারণ এরা কেউ ফ্লপই তো দেয় না, মানে ওরকম লেভেলে ফ্লপ বা মানে একদম সেই মানে ফ্লপস্টার বলা যায় সেইটা বলা যাবে না। একটা দুটো ছবি হয়তো মানে জিদ্দার মানুষ ছবিটা হয়তো ডিড নট ওয়ার্ক, বা অন্য কোনো একটা ছবি হয়তো না চলেনি, তা বলে তো তাকে ফ্লপস্টার বলে দেওয়া যায় না, এরকম হয় না। আর হ্যাঁ, বাংলাদেশ বা কলকাতা না, দুই বাংলা মিলিয়ে বলো এই মুহূর্ত পর্যন্ত যার যটা ছবি রিলিজ হয়েছে সেই হিসেবে বলো, এরপরে কী সিনেমা রিলিজ হবে সেগুলো বাদ দিয়ে উল্টোপাল্টা ডিপ্লোম্যাটিক উত্তর দিলে হবে না, সোজা উত্তর দিতে হবে। সোজা উত্তরই দিলাম আমি, কিন্তু কোনোরকম কোনো ডিপ্লোম্যাটিক উত্তর দিইনি। আচ্ছা, কলেজে কী নিয়ে পড়ছো আমাকে জিজ্ঞেস করা হয়েছে। আমি মাস কম নিয়ে পড়ছি, তাও ওপেনে, মানে পড়াশোনা করিই না বলা যেতে পারে, সারাদিন ভিডিও বানাই, তোমরা দেখতেই পাও। জিৎ আর দেব এর 3টে সেরা ফিল্ম কোনটা তোমার কাছে? প্রত্যেকটা ফিল্ম আমার কাছে খুব সেরা। জিদ্দা দেবদার প্রত্যেকটা ফিল্ম আমার কাছে খুব সেরা, বাট হ্যাঁ, অনেকগুলো ছবি আছে। জিদ্দার যেরকম রিসেন্টলি আমার এখন মনে পড়ছে চেঙ্গিজ আমার ভীষণ সেরা, প্রচণ্ড ভালো লাগার ছবি। রিসেন্ট টাইমস থেকেই বলছি, বুমেরাং ওয়ান্ডারফুল ওয়াচ। অ্যান্ড জিদ্দার আরেকটা ছবি সাথীর নামই করি, কারণ ওটা কাল্ট ক্লাসিক হয়ে থেকে যাক সারা জীবন। 3টে জিদ্দার ছবির নাম নিলাম। দেবদার রিসেন্ট রিলিজ প্রধান আমার প্রচণ্ড ফেভারিট ছবি। বাঘা যতীন ইটসেলফ ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত লেগেছে, ওটাও আমার ভীষণ ফেভারিট ছবি। আর পুরনো একটা ছবির নাম নেব যেটা দেখে আমি দেবদার ফ্যান হয়েছি, চ্যালেঞ্জ ছবিটা আমি প্রচণ্ড ফেভারিট। এর বাইরেও সব ছবি আমার খুব ফেভারিট দেবদাজিতার। ইউটিউবে আসার পর সবচেয়ে হায়েস্ট, আচ্ছা এই কোয়েশ্চেনটা যে করেছে তার নাম হচ্ছে সুপ্রতীক গুপ্ত 8570, ঠিক আছে। ইউটিউবে আসার পর সবথেকে হায়েস্ট ইনকাম কতটা হয়েছে? সবচেয়ে হায়েস্টের কথা বলছি, সবথেকে হায়েস্ট ইনকাম তো দেখো এরকম ওপেনলি বলা যায় না। ইউটিউবের ইনকাম মানে ইউটিউবেরই রুলসের বাইরে আছে, ঠিক আছে। তো কি বলি, মানে হাইয়েস্ট ইনকাম যেটা হয়েছে সেটাতে মোটামুটি এটা একটা রিয়েলমি 5i, ঠিক আছে। এইটার কি দামপত্র ছিল পুরনো সময় সেটা ভাবো।
আচ্ছা চলো রিয়েলমি 5 এই বাদ দাও, আইফোন 13 এখন না তখন যে দামটা ছিল, আচ্ছা চলো এখনকার দামই যদি ধরি, আইফোন 13 মোটামুটি এক মাসে যত রোজগার হয়েছে সব থেকে হায়েস্ট আর কি আমি এটা বলছি, সেটাতে ওই মানে এক মাসের হাফ রোজগার হয়েছে আর কি আইফোন 13 কেনার যে একটা বাজেট হয় বা যে অ্যামাউন্টটা আইফোন 13 কিনতে লাগে সেটার মোটামুটি হাফ রোজগার হয়তো ম্যাক্সিমাম হয়েছে একটা সময় বা একটা মান্থে এরকম হয়েছে, এর থেকে বেশি হয়তো হয়নি। আচ্ছা তারপরে কি বলা হয়েছে, নতুন ফ্ল্যাটে কবে শিফট হচ্ছে আশা করি 2-3 মাসের ভিতরে আমরা শিফট করব। যদি কোনো দিন তোমার কাছে কোনো মাস মশালা সিনেমার গল্প আসে তাহলে সেটা কাকে শোনাবে, জিৎ নাকি দেব? দেখো দেবদাকে শোনানোর ইচ্ছা আছে অবশ্যই, কারণ দেবদাকে আমি চাই যে দেবদা প্রচুর মাস ছবি করুক, কিন্তু আমি যদি বলো এই দুজনের ভিতরে মাস ছবিতে মানে যার সেই রক্তে মাস, যে যাকে বলা যেতে পারে একদম দেবদাও বলে এটা, যে জিদ্দার একদম সে মানে দেখো সবাই যখন মাস সিনেমা করা ছেড়ে দিয়েছে জিদ্দা কিন্তু মাস সিনেমা করে গেছে, তাই যদি কোনো মানে জিদ্দা তো সবসময় মাস সিনেমার গল্প ভালো মানে ভালো কন্টেন্ট ভালো স্ক্রিপ্ট খোঁজে, তো জিদ্দাকেই আগে শোনাবো। জিদ্দা যদি বলে যে না আমি অনেকগুলো অ্যাকশন ছবি করে ফেলেছি, যেরকম বুমেরাংয়ের সময় এখন জিদ্দা বলছে যে না আমি অনেকগুলো অ্যাকশন ছবি করেছি আমার আর মানে মোনোটোনি লাগছিল, সেখানে জিদ্দা যদি তখন বলে মোনোটোনি লাগছে তাহলে দেবদাকে শোনাবো। যাই হোক আমি কিন্তু কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিইনি, হ্যাঁ অনেকেই বলছে ডিপ্লোম্যাটিক, না না কোনো ডিপ্লোম্যাটিক না। এরপরে হচ্ছে টুম্পা সরকার 3054 ও লিখেছে আমাদেরকে যে আমাকে দাদা তোমার মান্থলি ইনকাম কত, এই এক যে মানে ইনকাম নিয়ে এত কী হবে, মানে ছেলেদের ইনকাম বলতে নেই, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম এটা বলতে নেই। যাই হোক আমি যদি বলি মান্থলি ইনকাম এই রিয়েলমি 5i এটার যা আর্নিং সেটাই মোটামুটি ধরতে পারো, বা আরেকটু আপ ডাউন করবে আর কি, মানে এখন তো একটু ভালো হচ্ছে আর কি বলা যেতে পারে। এখন নাথিং ফোন 2a, চলো একটা ফোনের দিয়েই বলছি, নাথিং ফোন 2a দিয়ে মানে 2a যে বাজেটে পাওয়া যায় আর কি, সেটার আশেপাশে একটা ইনকাম ধরতে পারো, কোনো ফিক্সড নয় জানো তো, কোনো মাসে প্রচুর হলো ওই নাথিং ফোন 2a কেনার মতন একটা ইনকাম হলো, আবার কোনো মাসে হয়তো কিছুই এলো না, এরকমও হয়েছে বা হয়, এমনটা ভেবো না যে প্রত্যেক মাসে প্রচুর 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 আসে, এমনটা নয়, কারণ অ্যাডসেন্স থেকেই আমাদের মূল ইনকাম, টুকটাক বাকি বাইরের যে মানে প্রমোশন ইত্যাদি থেকে সেটা কম, সেটা অনেকটাই কম। আর তোমার মান্থলি ইনকামের কথা তুমি যদি আরেকটা বলো যে আমার আরও কিছু কাজকর্ম করি টুকিটাকি, সেগুলোকে যদি যোগ করো তাহলে হ্যাঁ মানে ওই নাথিং ফোন 2a, ঠিক আছে। জিদ্দার সঙ্গে এখনও অবধি কতবার দেখা হয়েছে, জিদ্দার সঙ্গে এখন অবধি এই নিয়ে দুবার, মানে দেখা অজস্রবার হয়েছে, দুবার না প্রায় মিনিমাম আমি বলতে পারি 50-60 বারের বেশিই দেখা হবে হয়তো, কারণ অনেকগুলো জায়গায় অনেকগুলো ইভেন্টে অনেকগুলোভাবে দেখা হয়েছে, অনেকগুলো ছবিতে দেখা হয়েছে। দেখা হওয়ার কথা যদি বলো তবে 1-to-1 মানুষটা আমাকে ডেকেছে হচ্ছে দুবার, এক হচ্ছে এই মানে এই তোমার ইয়েটা কিউএনএটা আমি করছি বুমেরাংয়ের প্রমোশনের বা বুমেরাংয়ের যে ইন্টারভিউটা জিদ্দার সাথে নিয়ে আসার পরে, তো দেখে ভালোও লাগছে আমার, এটাই ভেবে ভালো লাগছে যে আমি বলতে পারছি যে দুবার জিদ্দা আমাকে ডেকেছে এক্সচেঞ্জের সময়। আমি তখন হলে হয়তো বলতে পারতাম না, বাট ফর্চুনেটলি কালকের ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমি বলতে পারছি যে হ্যাঁ জিদ্দা আমাকে বুমেরাংয়ের সময়ও ডেকেছে। দাদা তোমার ড্রিম কী, মানে তোমার কী হওয়ার ইচ্ছে আছে? দেখো আমার ড্রিম বলতে আমি নিজে খুব পছন্দ করতাম যে আমি ডিরেকশন দেবো, ছবি বানাবো, কিন্তু সেটা আর আমার জন্য এখন পসিবল না। তাই আমার ড্রিম যে কোনো মানে মানুষ বা যে কোনো একটা সুস্থ ছেলেপুলে বা যারা কাজ করতে চায় ইন্ডাস্ট্রিতে, তারা যেন এমন একটা পরিবেশ পায়, তারা যেন এমন একটা সাপোর্ট পায় টুয়ার্ডস যে কোনো কারোর থেকে, যাতে তাদেরকে অ্যাটলিস্ট তারা মানে নিজেরটুকু চালিয়ে নিতে পারে, এমন দিকে তাদেরকে যেতে না হয় যেটা মানে তার প্যাশনের বাইরে, এমনটা যেন না হয়। আমি ডিরেকশনে যেতে চেয়েছিলাম, বাট আমার আর হবে না, আমি এইটুকু বুঝে গিয়েছি, কারণ আমি আর এখান থেকে বেরোতে পারবো না। এটা একটা অদ্ভুত বাবলস, আর এই বাবলসটা কীরকম বলো তো, এটা একটা ভালোবাসার বাবলস, তোমাদের এত ভালোবাসা, সেটাকে থেকে আমি বেরোনো সম্ভব না। আর আমার দিনে প্রচুর ভিডিও যায়, মানে 12টা-14টা এরকম ভিডিওও যায়, দুটো চ্যানেল মিলিয়ে বলছি। এবার আমার পক্ষে সম্ভব না আর এখান থেকে বেরোনো, তা আমি কোথাও গিয়ে এটাতে এনজয় করছি, খুব ভালো আছি। তাই যদি আমার লাইফের ড্রিম বলো, আমার না মানে আমি সত্যি কথাই বলছি, অত কিছু ভাবি না গো, আমি সত্যি আজকের দিনটা নিয়ে ভাবি। তাই আমার মানে দামি গাড়ি কিনবো, দামি ফ্ল্যাট কিনবো, এরকম কোনো কিছু এখন আমার ভাবনা চিন্তা নেই। তবে আমি আই লাভ কার, এইটুকু আমি বলতে পারি। আমি প্রচণ্ডভাবে ভালোবাসি, 4 চাকা ভীষণভাবে ভালোবাসি। আর ফ্ল্যাট যদি হয় তো একটা, বাস দ্যাটস ইট। মানে 1 কামরার একটা ফ্ল্যাট নিজের নামে যদি কিনতে পারি, নিজের ক্ষমতায় যদি কিনতে পারি, বাস আর কি চাই। আর বাকি তো উপরওয়ালা আছে, হাত দিয়ে রেখেছে, বাবা রয়েছেন, সবাই রয়েছে, আর কি চিন্তা।
তা যাই হোক, তারপরে লেখা হয়েছে কোহলি লিখেছে কি লিখেছে, কার পিছনে চাটতে বেশি ভালো লাগে, সাকিব না দেবজিৎ? দম থাকলে এই অ্যান্সারটা ভিডিওতে দিবি, যেটা তুই কথা দিয়েছিস। হ্যাঁ দিয়েছি, কথা যখন দিয়েছি নিশ্চয়ই দেবো। আমার অ্যাকচুয়ালি তোমার যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে। আমার মনে হলো যে সাট করে পড়তে গিয়ে আমার মনে, আমি খুব মানে ক্যাজুয়ালি পড়ছিলাম, আমি হয়তো উজ্জ করে দিতাম এই পিছন চারটে বা ইত্যাদি ইত্যাদি। আমি না নিজে জীবনে কোনো দিন খিস্তি করিনি অন ক্যামেরা, আমার এটা পছন্দ নয়, আমি এই জিনিসটাতে বিলিভ করি না। যাই হোক, তুমি যখন করেছো, তুমি যখন এই ভাষাটা ব্যবহার করেছো, আমি বলবো একটু ভাষাচয়নটা ভালো করো। অবশ্যই, কেনই বা করবে, আমাকে তো গালাগালি করারই জিনিস। বাট বলছি শোনো, আমার সবার মানে তোমাদের কথায় সো কল্ড পা চাটা, আমার সবাইকে পা চাটতে তাহলে ভালো লাগে। কেন বলছি, কারণ আমি সবাইকে রেসপেক্ট করি অনেস্টলি স্পিকিং। তবে দিলসে ভালোবাসা যদি কাউকে বলো, আমার নিজের ইন্ডাস্ট্রি, আমার ইন্ডিয়া, সেটা আমার কাছে আলাদা একটা ইমোশন, আলাদা একটা আবেগ থাকবেই। আর দেবদা জিদ্দা সেই ইমোশনের ভাগিদার। আমি মেগাস্টার শাকিব খানের মেগা স্টারডামটাকে দেখে তাকে নিয়ে ভিডিও বানাতে এসেছি, এবং তাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি। আশা করি দেবদা জিদ্দাও করেন, এবং তারা সেটা পরিচয়ও দেন প্রত্যেকটা সময়। তো অবশ্যই মানে ভালোবাসার জায়গা থেকে যদি তুমি বলো যে ছোট্টবেলা থেকে চোখ ফুটে থেকে কার ফ্যান, অবশ্যই দেবদা জিদ্দার ফ্যান। আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে এখন কন্টেন্ট তৈরি করছি, এবং আমি প্রচণ্ড সাপোর্ট পাচ্ছি তার জন্যে। শুধু সাপোর্ট পাচ্ছি তাই নয়, আমি এই মেগা স্টারডামটাকে দেখে এসেছি যে ওয়াও, মানে এত দর্শক এত পাগলামি করে, একটা বাংলা ছবির গানে 23 মিলিয়ন 24 মিলিয়ন ভিউজ হয়ে যায়, একটা বাংলা ছবি নিয়ে একটা এশিয়ান পেন্টস করে, মানে নানান জিনিসপত্র আছে শাকিব খান নিয়ে, বলতে গেলে প্রচুর বড় হবে ভিডিওটা এখন। বাট সেটাই মানে এই কারণেই কিন্তু এবার আমার যদি বলো, আমার সবার পা চাটতে ভালো লাগে। উই লাভ অল বেঙ্গল সুপারস্টার্স। বেঙ্গলি সুপারস্টার্স হলেই তার যদি মেগা স্টারডাম তৈরি হয়, আমার চাটতে খুব ভালো লাগে, বিশ্বাস করো। তো আজকে তোমাকে তোমার মতন করে উত্তরটা দিলাম। যাই হোক, সাপোর্ট থ্যাঙ্কস জিৎ ফ্যান ক্লাব। ওকে আমার লাভ রিয়াক্ট দেওয়া হয়নি, ওর নাম হচ্ছে এসকে আনন্দ। ও মাই গড, এসকে আনন্দ ওয়ার্কিং আনন্দ, সেই স্বাভাবিক, মানে এসকে আনন্দ আমাকে কমেন্টস করেছে, থ্যাংক ইউ। আচ্ছা লিখেছে ইসলাম 4334, খাদিম আহমেদ মুন, মালয়েশিয়া থেকে। আমার প্রশ্ন, বাংলাদেশিদের ক্রেজ তো দেখতে পারছেন, কখনো যদি সুযোগ হয় এমন ক্রেজি বাংলাদেশিদের সঙ্গে বসেই একটা সিনেমা হলে আপনার প্রিয় হিরোর ফিল্ম দেখার, তাহলে কেমন লাগবে? দেব, সাকিব, জিৎ, যে কেউ হতে পারে। প্রচণ্ড ভালো লাগবে, বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমার তো কাছে সাউথে যাওয়াটা অনেক বেশি মানে কী বলবো অ্যাক্সেসেবল, আমার এখন এটাই মনে হয়। কারণ বাংলাদেশে যেতে গেলে অনেকগুলো প্রোটোকলস আছে, পাসপোর্ট বানাতে হয়, ভিসা বানাতে হয়, অনেক ঝামেলার ব্যাপার আছে। তো সেইটা, ওই যে এত ঝামেলার ব্যাপার আছে না, নাহলে হয়তো আমি বাংলাদেশে যেতাম। আমার কোনো ভাই ওরকম ব্যাপার নেই। আমি এটাতে মনে করি না যে আমি এই কথাগুলো বলছি বলে আমি দেশদ্রোহী। না, আমার বাংলাদেশ আমার আমাদের এখান থেকে তো জিদ্দা গিয়ে বাংলাদেশে বিভিন্ন বিজনেস করেছে, অসুবিধাটা কী? তো আমার বাংলাদেশের অপূর্ব ভালোবাসা। আমি নীলদার থেকেও দেখছিলাম, নীলদাও বলছিল যে বাংলাদেশের মানুষজন অপূর্ব এক্সাইটেড হয়ে থাকে। এবার বাংলা ভাষার জন্যই যদি বলি, বাংলাদেশে এই বুম মার্কেটটা আছে। আর সাউথে, চেন্নাইতে দেখবে ওদের ওখানকার স্টারের ছবি রিলিজ হলে ওরা একটা অদ্ভুত জিনিসপত্র করে ভাই, সবাই এক্সাইটেড হয়ে যায়, সবাই সেই একদম দুধ ঢালছে, মালা ঢালছে, তারপরে সব শো হাউসফুল হয়ে যাচ্ছে, সিটি পড়ছে, একদম চিৎকার করছে। আমি সবসময় কেন, এই যে যখন ফার্স্ট ডে ফার্স্ট শোটা হয়, যে একটা ফ্যান ফেস্ট শো হয়, দেখবে দেবদারও একটা হয়, নবীনাতে হয়, আর জিদ্দার হয়, বিজলিত হয়। এবারে মানে বুমেরাঙের সময় ফ্যান ফেস্টটা নবীনাতে হয়েছিল। তো এই সমস্ত বিষয়টাকে নিয়ে কোথাও গিয়ে আমি কেন তাহলে ওই জিনিসগুলোকে অ্যাটেন্ড করি? কারণ ওই যে যখন ওরা সবাই মিলে দেখে না, ওরা চিৎকার করে, ওরা নাচে, ওরা গান গায়, এটা না কোথাও গিয়ে দরকার, আমার জন্য দরকার। আমি প্রচণ্ড এনজয় করি। কেমন লাগবে বলছো না তুমি বাংলাদেশিদের সাথে দেখতে? ভীষণ ভালো লাগবে গো, ভীষণ ভালো লাগবে। আমি যদি বাংলাদেশে কোনো দিন ফর্চুনেটলি যেতে পারি, ওখানকার মেগাস্টার শাকিব খানের ছবি তোমাদের সাথে বসে দেখতে পারি, আই এম প্রিটি ড্যাম শিওর যে তোমাদের ওই ক্রেজিনেসটা, ওই পাগলামিটা আমি দেখতে চাই, আমি এনজয় করতে চাই। এবং তার সঙ্গে সঙ্গে আমি কোথাও গিয়ে ওখানে গিয়ে দেবদা জিদ্দার ছবিও দেখতে চাই। এমন হোক যে ওদের ওখানে গিয়ে আমি দেখলাম, বাংলাদেশে গিয়ে দেখলাম দেবদা জিদ্দার ছবি নিয়ে ওরা সুপার সেলিব্রেশন করেছে তো এর আগে জিদ্দার ছবি নিয়ে প্রচুর সেলিব্রেশন হয়েছে বাংলাদেশ থেকে, তাই না? হয়নি বলো? রিলিজ হয়েছে যখন, নিশ্চয়ই রেসপন্স হয়েছে, সেই লেভেলে করেছে। তা আশা করি তোমার উত্তরটা পেয়েছো। তো এরপরে হচ্ছে অলকার মাকার। আচ্ছা, আমি প্রোনাউন্সিয়েশন ভুল করলে আমাকে ক্ষমা করো। 1736 এইটা তোমার তুমি লিখেছো, মহারাজদা আমি কলকাতায় থাকি, তো সেই বেসিসে তোমার ভিডিও আমি ডেলি ফলো করি, খুব ভালো লাগে দেখতে। তো আমি তোমার সাথে একটা মিট করতে চাই। নিশ্চয়ই চলে এসো, মানে কোনো একটা ওপেন মাইক ইভেন্ট হবে দেবদা জিদ্দা
এখানে লোকালে আমি ওপেন মাইন্ড ইভেন্ট দেবদা জিদ্দা বা অঙ্কুশদা ইত্যাদি ইত্যাদি লোকাল মানে ইভেন্টগুলোতে দেবদা জিদ্দা হলে কনফার্ম যাবো, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তা মানে যেখানে থাকি না কেন আমি মানে যদি না আমি মানে প্রচণ্ড অসুস্থ থাকি বা যদি না আমি মানে মরে না যাই, তাহলে আমি অবশ্যই বললাম না আমৃত্যু এই দুজনকে দিয়ে রেখেছি আমি। তো দেবদা জিদ্দার যদি কোনো ইভেন্ট হয় আমি পাগলের মতন দৌড়াবো সেখানে, আর চলে এসো, দেখা হয়ে যাবে। প্রচুর এরকম মানুষজনের সাথে দেখা হয়, ছবি তোলা হয়, ভীষণ ভালো লাগে। প্লিজ যারা ছবিটা তোলো তারা প্লিজ আমাকে ট্যাগ করে একটু মানে পোস্ট করো, আমার খুব ভালো লাগে দেখতে। যাই হোক, দাদা তোমার বাড়ি কলকাতায়? কোথায়? কলকাতার নয়, আমার বাড়ি এখন হুগলিতে। এই যেখানে বসে আছি সেটা এখন হুগলি, এবং আমি শিফট করতে চলেছি খুব শীঘ্রই উত্তরপাড়াতে। উত্তরপাড়াও হুগলির মানে কলকাতার ভিতরেই পড়ে বা হুগলির আশেপাশে পড়ে, ঠিক আছে? ওটা মানে ঠিক প্রপার কলকাতা নয়, তো অ্যাকচুয়ালি কলকাতাতে আমার বাড়ি নয়। যাই হোক, এবার অর্জুনের কোশ্চেন এসো। অর্জুনে আমরা ভরিয়ে দিয়েছিল কোশ্চেনে। যাই হোক, আমি দেখি কী কোশ্চেন হচ্ছে। 13 দিন আগে এই কোশ্চেনটা করেছে। তোমার চুলের স্টাইলটা কি মিঠুনের দেখে করছো? না, আমার চুলের স্টাইলটা মিঠুনদার দেখে নয়, আমার চুলের স্টাইলটা অর্জুন। এটা অ্যাকচুয়ালি বলতে পারো এখন দেবদাও একটা বড় চুল রাখার চেষ্টা করছে। আমার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে না, আমার মা যখন চুল কাটতে নিয়ে যেত আমাকে, আমি কাটতে চাইতাম না। আমার বড় চুলটা খুব ফেভারিট, মানে এই যে লেন্থটা দেখতে পাচ্ছ এইটা আমার খুব ফেভারিট। আর অ্যাকচুয়ালিতে সত্যি কথা বলতে সামনে থেকে এত হেয়ার ফল হচ্ছে, এত চুলটে যাচ্ছে যে বড় চুল রাখলে একটু বোধহয় সেফ থাকা যাচ্ছে। অনেস্ট কথাটা বলতে কোনো মানে আপত্তি নেই, সেফ থাকা যাচ্ছে। একটু বড় চুল রাখলে মনে হচ্ছে তবু ঠিক আছে বাবা, একটু ঠিকঠাক লাগছে। এই যদি এখন ছোটো চুল হয় তাহলে পিছনের চুলগুলো এনে বড় চুল দিয়ে ঢাকাও যাবে না, আরও বিচ্ছিরি লাগবে দেখতে। তো সেই কারণে বড় চুল, এবং তার সঙ্গে আমার নিজের খুব ফেভারিট। আমি দুটো লুকের কথা বলবো। এখন দেবদার যে লুকটা চলছে বড় চুলের, ওটা ভীষণ ভালো লাগছে আমার। আর একটা হচ্ছে জিদ্দার চেঙ্গিজের যে বড় চুলের লুকটা, এই দুটো দেখে বিশেষ করে চেঙ্গিজের সময় আমি বলেও ছিলাম যে জিদ্দার জন্য আমি চুলটা বড় করছি, যে জিদ্দার মতন লুক রাখছি। তো এটা কোথাও গিয়ে হয়েছে, মানে হয় না, ওই যে বললাম ছোটোবেলার মানে ছোটোবেলা থেকে এদের ফ্যান, এদেরকে দেখে বড় হয়েছে, আলাদা একটা ইমোশন, সেটা এই মানে শরীরের ভিতরে পড়বে। এবার তোমার যদি তাতে আমাকে ছাপড়ি মনে হয়, ছাপড়ি যা খুশি মনে হতে পারে, বাট আমি একটাই কথা বলবো যে ছোটোবেলায় আমাদের একটা ক্রেজ ছিল পাগলুর টি শার্ট পরা, বা দেবদার মতন চুল রাখা, জিদ্দার মতন চুল রাখা, বা তার একটা সানগ্লাস পরা। এটা তো ছিল আমার ভিতরে, না এখনও সেই জিনিসটা আছে। যে কেউ যে জিদ্দাকে দেখে যদি কিছু ভালো লাগে, এই যে জিদ্দার গোফটা আমার ভীষণ ভালো লাগে, আমি তো ভাবছি দাড়ি ফাড়ি কেটে গোফই রাখি ভাই, হেভি লাগছে দেখতে জিদ্দাকে। যাই হোক, মানে জাস্ট বললাম। পরের লাইনটা কি লেখা হয়েছে, পিচ্চি ডন ও লিখেছে, দাদা 50K সাবস্ক্রাইব উপলক্ষে মানে কোনো মেয়ে কি তোমার আই লাভ ইউ বলেছে? কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ তো বলেনি। এরকম হয়েছে অনেক জায়গায় যে কোনো ইভেন্টে গিয়েছি হয়তো, সেখানে কেউ হ্যান্ডশেক করেছে, কেউ একটা ক্লোজ ওয়ান, কেউ একটু হাক করেছে, এগুলো হয়েছে। বাট না, আই লাভ ইউ কেউ বলেনি, না আই লাভ ইউ কেউ বলেনি। এই উপলক্ষে তো আরোই বলেনি। আর জীবনে কয়টা প্রেম আর কয়টা প্রপোজ পাইছো? গুনতে বসে তাহলে 1 2 3 4, জানি না আমি কয়টা প্রপোজ পাইছি। জাস্ট খুব ছোটো জীবন আমার মনে পড়ছে না। তবে প্রপোজ যদি আমি প্রপারলি বলি তাহলে 2-3টে, খুব ম্যাক্সিমাম হলে 2-3টে, মানে একদম ডিরেক্টলি বললে 2-3টে, আর ইনডিরেক্টলি কিছু বোঝা যায় তো সেগুলো ধরলে 4-5টা, তো আর তার বেশি নয়। আর কি বলেছে, কয়টা প্রেম প্রেম তো ডাইনে ভাই। না মানে ওরকম বিষয়টা না, তবে প্রেম জীবনে ছিল, অনেক কি আছে, মানে আছে না সরি ছিল। এখন আমি পুরোপুরি সিঙ্গেল আর কি বলা যেতে পারে। বর্তমানে তোমার কয়টা জিএফ আছে সত্যিটা জানাবেন, কিন্তু ভালোবাসা রইল অবিরাম, বাংলাদেশ থেকে। একটাও জিএফ নেই, বিশ্বাস করো। আরে আমি পুরোপুরি সিঙ্গেল এখন, আর কোনো কিছুই নেই। এই ইউটিউব, তোমরা, আমি সারাদিন ধরে দেখো ভিডিওই বানাই, আর মানে বাইরে টাইরে গেলেও খুব একটা ঘোরা টোরা হয় না, তাই জিএফ কিচ্ছু নেই, পুরো ফাঁকা একদম। যে পারবে প্লিজ জানিও, ফ্রি থাকলে। চোখ সাফাট। আমি জানি যে কেউ আমার সাথে ঘুরতে চাইছো না, বা কেউ আমাকে প্রপোজ করতে চাইছো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এরপরে লিখেছে সঞ্জিত গেমিং 8857, ওর বক্তব্য হচ্ছে, বুমেরাং কোন সিনেমাতে দেখবে, অ্যান্ড দেব না জিৎ, পাগলু না বস, কোয়েলদি না রুক্মিণীদি, ফেসবুক না ইউটিউব? আমি আস্তে আস্তে বলি, কোন সিনেমা হলে দেখবে বলতে আমার দেখা হয়ে গিয়েছে, ও আগে কোশ্চেন করেছিল 2 সপ্তাহ আগে, তো তখন তো আর আমি লাইভটা আনিনি, মানে সরি কিউএনএটা আনিনি। যাই হোক, আমি বুমেরাং দেখেছি হচ্ছে তোমার নভিনাতে, সবাই ফ্যান ফেস্টেশন। আমি বললাম দেব না জিৎ, এটা বোথ সম্ভব না আমার পক্ষে। বললাম তো আমার 2 দাদার মানে তোমার বর্দা বেশি ভালো না মেজদা বেশি ভালো, আমার পক্ষে সম্ভব না ভাই। এটা যদি তোমার মনে হয় তুমি ডিপ্লোম্যাটিক, আমি ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছি তাহলে ডিপ্লোম্যাটিক, বাট আমার পক্ষে সম্ভবই না এদের দুজনের ভিতরে চুজ করা, কারণ দুজনেই আমার এখানে আছে।
যাই হোক, পাগলু না বস যদি বলো, তাহলে আমি কোথাও গিয়ে হয়তো মেবি বসকে এগিয়ে রাখবো, বস ছবি হিসেবে বেশি ভালো ছবি, সেই কারণে। কোয়েলদি না রুক্মিণীদি? কোয়েলদি না রুক্মিণীদি? কোয়েলদি খুবই ভালো, খুবই বাট আমার কাছে একটু কাছের, একটু বেশি আপন হচ্ছে রুক্মিণীদি। ফেসবুক না ইউটিউব? চোখ বন্ধ করে ইউটিউব। দেবদার রঘু ডাকাত মুভির বাজেট কত? নিয়ার অ্যাবাউট 6 ইয়ার, আমি লাস্ট শুনেছিলাম অনেক বছর আগে, এবার আমি জানি না এখন কত কী। আচ্ছা, তোমার তারপরে ওটা কে দিয়েছে? রাব্বি খান দিয়েছিল এই বাজেট কত। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস কে দিয়েছে? মাইসারুলায়ান আসলাম 5266, সরি আমি তোমার নামটা খুব বাজেভাবে প্রনাউন্স করলাম হয়তো, আমি আবার তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে কী লিখেছো তুমি? তোমার হাইট কত অ্যান্ড রিয়েল নেম? আমার রিয়েল নেম, এইটা খুব ভালো প্রশ্ন করেছো, কেউ এরকম কোশ্চেন করে না। আমার রিয়েল নেম কিন্তু মহারাজ নয়, মহারাজ আমার ডাক নাম। রিয়েল নেম অবশ্যই মহারাজ আমার ডাক নাম বলতে আমার মা দিয়েছিল। এই মহারাজ নামটা কে রেখেছে তোমার? দেবদা জিজ্ঞেস করেছিল, মনে আছে তো? আমি তখন বলেছিলাম মা। দেবদা বলেছিল যে একদম ঠিক নাম দিয়েছে, তোমাকে মহারাজের মতন দেখতে। আরে আমি লাইনটা জীবনে ভুলবো না। যাই হোক, আমার গুরুর লাইন। যাই হোক, যেটা বলার, ও আমাকে হাইট জিজ্ঞেস করেছে, আমি গুরুতে চলে গেছি। দেখেছি, এই হচ্ছে মানে প্রবলেম ভাই। যাই জিজ্ঞেস করো, যাই ঘটাবে কাণ্ড বাবাজি, সেই যেখানেই হোক বুমেরাং হয়ে ফিরবে, আর যেখানেই হোক দেবদাজিদ্দাতে গিয়ে মিলিয়ে দেবো আমি। যাই হোক, আমার হাইট জিজ্ঞেস করেছে, আমার হাইট আই থিঙ্ক 5'7" বা 5'8" এরকম কিছু একটা। আর আমার রিয়েল নেম হচ্ছে শুভজিৎ চ্যাটার্জি, যেটা আমাকে অফিসিয়ালি সাইন করতে হয়, বা অফিসিয়াল নেম, ব্যাঙ্কিং নেম বা ইত্যাদি ইত্যাদি যা বলো। মানে আমার আধার কার্ডে যে নাম বা ভোটার কার্ডে যে নাম, সেখানে শুভজিৎ চ্যাটার্জি রয়েছে। শুভজিৎ চ্যাটার্জি কিন্তু আমার অফিসিয়াল নেম, বাট আমি সত্যি বলছি ওই নামটা আর মনেই থাকে না, এমন অবস্থা হয়েছে এখন। কারণ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই এখন মহারাজ বলেই আমাকে ডাকে। এখন কেন, আমার ছোটোবেলা থেকেই ডাকে, কারণ আমার মা ডাকনাম যে মহারাজ, বাড়িতে আমাকে সেই মহারাজ বলে ডাকা হতো। স্যার সবাই সেটা পছন্দ করছিল, আমি নামটা মহারাজ বলে খ্যাত হই, এবং আমি সেখানে বলিও, মানে আমার নিজেরও এই নামটা বেশি ফেভারিট, মহারাজ। তো কোথাও গিয়ে আমি সেটা রাখি, আমাকে সবাই খুব ভালোবাসে, মানে আমাকে মহারাজ বলে। ইভেন কি আমি এরকমও শুনেছি, অনেকে বলেছি যে আমার শুভজিৎ নাম, অনেকে বলেছে না ঠিক আছে, শুভজিতের থেকে মহারাজটার ভিতরে একটা কিক আছে। আমারও এটা পার্সোনালি মনে হয়, সেই কারণে মহারাজটাই আমি চাই যে লোকে আমাকে মহারাজ বলেই ডাকুক। এটা আমার একটা বলতে পারো পার্সোনাল। আবার লিখেছে মান্থলি ইনকাম, বলে দিয়েছে, আর নতুন করে বলার কিছু নেই। এটা খুব দিনে কতবার জিজ্ঞেস করেছে। তো দেখো, দিনে তো মিনিমাম 3-4 বার তো হয়েই যায়। বিষয়টা হচ্ছে আমার দুটো ফোনেই চার্জ 3-4 বার দিতেই লাগে। এই আইডিয়াটা আমি কিরণ দত্তর থেকে পেয়েছি, ঠিক আছে। জিএফ কটা হলো লিখেছে কে? সৌরিশ মালি। আচ্ছা, সৌরিশ মালি 116 ও লিখেছে জিএফ কটা হলো। জিএফ আমার ছিল, আর নেই এখন। কটা হলো বলতে যা হয়েছে, আর এখন কিছু পার্সোনালি নেই আর কি বলা যেতে পারে। খাদান মুভিতে অরিজিৎ সিংয়ের গান কি থাকবে? জানি না গো। অরিজিৎ সিংয়ের টাইম পাওয়া এখন খুব ডিফিকাল্ট, অরিজিৎ সিংয়ের ডেট পাওয়া এখন খুব ডিফিকাল্ট। আই ডোন্ট নো অরিজিৎ সিংয়ের গান থাকবে কিনা। এইবার অর্জুন তো ভরিয়ে দিয়েছে আবার দুটো পরপর কোয়েশ্চেন। সিরিয়াল নাম্বার করো, দেবজিৎ, অঙ্কুশ, শাকিব খান, র্যাপিড ফায়ার, মিঠুন চক্রবর্তী আর প্রসেনজিৎ। আচ্ছা, সিরিয়াল নাম্বার যদি আমাকে আসি, যদি আমি দুটো দেশের অর্ডারে সাজাবো, হ্যাঁ, যদি বাংলাদেশের অর্ডারে সাজাই তাহলে শাকিব খান, জিৎ, দেব, অঙ্কুশ, ঠিক আছে। আমাদের এখানকার অর্ডারে যদি সাজাই, মানে আমাদের ইন্ডিয়ার অর্ডারে যদি সাজাই, তাহলে দেব, জিৎ, অঙ্কুশ, শাকিব খান। কারণ আমাদের এখানে শাকিব খানের ছবি সেরকম বিজনেস করে না, আমি কিন্তু বিজনেস পার্সপেক্টিভ দিয়ে ওরকম একটা ভাইব করে বুঝলাম। র্যাপিড ফায়ার মিঠুন আর প্রসেনজিৎ। একটাই র্যাপিড ফায়ার দিলে, র্যাপিড ফায়ার তো অনেকগুলো হয়। যদি মিঠুন আর প্রসেনজিতের ভিতরে চুজ করতে বলো, তাহলে আমার দুজনকেই খুব ভালো লাগে। বাট এখন যেহেতু, হ্যাঁ, মানে বুম্বাদা অযোগ্যতেও বুম্বাদার যে সুপারস্টারডামটা দেখেছি, বুম্বাদা একটু ছোটো মিঠুন চক্রবর্তী থেকে, বুম্বাদা। আচ্ছা, তারপরে বলেছে দেব কোয়েল জুটি আর দেব শুভশ্রী জুটি, নো ডাউট। তোমার দেবের একটা ফেভারিট মুভির নাম? চ্যালেঞ্জ, যেটা দেখে আমি দাদার ফ্যান হয়েছিলাম। দেবের কোন মুভিটা ফার্স্ট হলে গিয়ে দেখেছো? এটা দারুণ কোশ্চেন করেছো অর্জুন, দারুণ কোশ্চেন করে, আমার ভীষণ ভালো লেগেছে। এইটার উত্তর হচ্ছে, আমি দেবদার প্রথম ছবি বাড়িতে কান্নাকাটি করেছি, প্রচুর করেছি। আমি রাস্তায় বসে কান্নাকাটি করতাম তখন, লিটারেলি আমার মা কিছুতেই দেখাতে নিয়ে যেত না। হয়তো খোকা 420 আমার প্রথম, মানে বলা যায় যে হলের সামনে গিয়ে কান্নাকাটি করেও আমার মা আমাকে দেখাতে নিয়ে যায়নি। যাই হোক, তো আমি দাদাকেও বলি এটা সামনে
যখনই হয় ভাই দাদাকে বলি বা যখনই যাই দেবদার ছবি আমাকে দেখতে দেওয়া হতো না, আমি অনেকটাই ছোটো ছিলাম তখন, কিছুতেই আমাকে কমার্শিয়াল ছবি দেখতে দেওয়া হতো না। যাই হোক, আমার প্রথম দেখা ছবি হচ্ছে, সেটাও বিশাল বাড়িতে, সেই আমাকে অঙ্ক টঙ্ক করতে দেওয়া হয়েছিল, আমি পড়াশোনায় তো বিশাল দিগ্গজ, তো আমি একদমই অঙ্ক করতে পারছি না, বাট আমার ভীষণভাবে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল চাঁদের পাহাড়। আর দেবদার যে কোনো ছবি এলেই দেখতে যাওয়ার ইচ্ছা থাকে, চোখ ফুটে থেকে ওনারই তো ফ্যান, কিছু করার নেই। এবার কিছু করার নেই, কিন্তু আমার বাবা দিয়েছে যে কি 13 না 19 এখন মনে পড়ছে না, তার নামটা যদি না লিখতে পারি আমি, তাহলে আমাকে কিছুতেই দেখতে যেতে দেওয়া হবে না চাঁদের পাহাড়। তো যাই হোক, আমি সকাল থেকে করছি কিছুতেই পারছিলাম না। ফাইনালি হয়তো দেবদার আশীর্বাদ মাথার ওপরে ছিল বলে ওই সন্ধ্যে 7টা থেকে শোটা ছিল, আর আমি মোটামুটি 6টা 15-20 ভিতরে নামতাটা নামিয়ে দিয়েছিলাম। এবার কীভাবে নামিয়ে দিয়েছিলাম সেটা আর জিজ্ঞেস করো না, মানে এটা আর জিজ্ঞেস করো না, আমি এমনি মানে আর সেটা বলতে চাই না। যাই হোক, বাট নামিয়ে দিয়েছিলাম। আর দেবদার সেই ফার্স্ট ছবিটা আমি হলে গিয়ে দেখি, হলে গিয়ে দেখা আমার ফার্স্ট ছবি হচ্ছে চাঁদের পাহাড়, মানে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলো, তার আগে পারমিশন ছিল না দেবদার কোনো ছবি দেখার। যাই হোক, সোনাতনধামো টিভি, আমি বুঝলাম না পুরো বিষয়টা, আমি তোমার নামটা একটু প্রোনাউন্সিয়েশনে গণ্ডগোল হলো হয়তো। লিখেছে আমি জয় মোদক, আমি আসানসোল পশ্চিম বর্ধমান থেকে বলছি। দাদা আমার প্রশ্ন, দাদা আজ পর্যন্ত তুমি যা মুভি দেখেছো সেগুলোর মধ্যে তোমার প্রিয় মুভি কোনটা? এরমভাবে বলা সম্ভব? এত মুভি দেখেছি, অসম্ভব। রিসেন্ট টাইমসে যদি জিজ্ঞেস করো, আমার খুব প্রিয় মুভি হচ্ছে বুমেরাং, আমার খুব ভালো লেগেছে। তোমার সবচেয়ে কার মুভি দেখতে ভালো লাগে? দাদা সবার মুভি দেখতে ভালো লাগে, বাংলা সিনেমা দেখতে ভালো লাগে, সবথেকে বড় কথা দেবদা জিদ্দা এই দুজনের সিনেমা দেখতে আমি সবথেকে বেশি এনজয় করি। আবার বলো না যে কার স্পেসিফিক্যালি কি দেবদা না জিদ্দা, না, দুজনের সিনেমা দেখতে আমি সবথেকে বেশি এনজয় করি। কারুর ক্ষেত্রে তুমি দেখেছো আমার বেশি একটু এক্সাইটমেন্ট থাকে না, তো দুজনকেই সমানভাবে রেসপেক্ট করি, ভালোবাসি। দাদা প্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে? অভিনেত্রী হিসেবে যদি বাংলা থেকে বলো, মানে আমি যদি ইন্ডিয়া থেকে বলো, তাহলে আমি বলবো যে অবশ্যই সেরকম কেউ আমার খুব প্রিয় নেই, তবে কোয়েল মল্লিককে আমার বেশ ভালো লাগে, ভীষণ মিষ্টি লাগে। এবং আরেকজনের নাম আমি নেব, রুক্মিণীদি ভীষণভাবে ফেভারিট আমার। আর প্রিয় অভিনেতা দেবদা জিদ্দা, আর কোনো চিন্তা নেই, ওই দুটো নামের বাইরে আমি আর কিছু বেরোই না কোনো দিন। যাই হোক, তোমার ইউটিউব জার্নি নিয়ে কিছু বলো দাদা, সংক্ষিপ্তভাবে। অলরেডি আমি বলেছি একটা বিষয়, এই কিউএনএ ভিডিওতেই রয়েছে সেটা, তো আলাদা করে আর কি নতুন করে কিছু বলার আছে আমার মনে হয় আর কিন্তু কিছু বলার নেই। তাই বলেছি ওই যে নানান জিনিসপত্র ট্রাই করেছি ছোটো থেকে, অনেক ছোটো বয়স থেকে আমি ইউটিউব করছি। দেবদা জিদ্দার বিভিন্ন জিনিসপত্র দেখে দেখেই সেগুলো ডান্স, ওনাদের সব সিনেমার গানে আমি বাড়িতে বসে বসে একা একা নাচতাম, সেসবও করেছি এক সময়, বাট খুব খিল্লি হয়েছি, আজও হই খিল্লি, বাট আই ডোন্ট কেয়ার দ্যাট যে খিল্লি, আমাকে এত মানুষ ভালোবাসে আজকে, সেটা আমার খুব ভালো লাগে। তখন শুধু খিল্লি হতাম, যাই করতাম তখন বলতো তোর দ্বারা কিছু হবে না, ইউটিউবে কিছু পসিবল না, এটা আবার কি। আমরা যখন ইউটিউব স্টার্ট করেছি তখন তো আরোই ব্যাপারটা মানে রিনোন নয় আর কি। আমি কোনোদিন ইউটিউব টাকার জন্য করিনি সেই সময়, আমার ভালো লাগতো এই যে এখন যেটা করি না, বা এই যে ইন্ডাস্ট্রি, দেবদা জিদ্দা, বা কিছু একটা সামথিং ক্রিয়েট করা, বা কিছু একটা ভিডিও বানাতে আমার খুব ভালো লাগতো, সে যেই ভিডিওই বানাই না কেন, সেইটা ছিল আমার ভিতরে প্রথম থেকে। তো এটাই জার্নি, আস্তে আস্তে নানান জিনিসপত্র, তারপরে কোনটা ক্লিক করবে কোনটা না সেটা তো কেউ জানে না। আজকে ধরো শাকিব খান, মেগাস্টার শাকিব খানের ফ্যান বেসটা আমাকে খুব রেসপেক্ট করছে, আমাকে খুব ভালোবাসে, তারাও মেগাস্টারডামটা দেখাচ্ছে, সেটাও আমার কাছে যেরকম পাওনার। এবং আমার কাছে দেবদা জিদ্দা যখন আমাকে প্রথম টেনে তোলে, যাকে বলা যাবে টেনে তুলেছে আমাকে, রাবণ কিশমিশ আমাকে আমার চ্যানেলটাকে টেনে তুলেছে, এবং তারপরে দেবদা আমাকে প্রথম ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিয়েছে। তো আমি বুঝতে পেরে গেছিলাম যে আমাকে কী করতে হবে, আমি বুঝে গেছিলাম যে এটা ওয়ার্ক করছে, যেটা ওয়ার্ক করছে আমি চোখটা বন্ধ করে সেটা করে গেছি। ঠিক ভুল আমি জানি না, ঠিক ভুল তোমরা বিচার করবে, না আমি এটুকু বলতে পারি যে আমি চোখ বন্ধ করে গেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়েছি বলে, যেটাতে পেয়েছি সেটাই করেছি। আচ্ছা, র্যাপিড ফায়ারে লিখেছে খাদান না তুফান? একটুখানি বায়াসনেস থাকবে খাদান, মানে যেহেতু তুফান আগে আসছে, তাই এখন আমি বলতে পারি যে তুফান, বাট খাদানের সাথে তুফানের কম্প্যারিজন হয় না। খাদান তো 1 বছর বাদে রিলিজ হবে, মানে 2025 সালে হয়তো রিলিজ হবে, তাই অবশ্যই। তবে যদি আমি ফ্যান হিসেবে বলি, আমি চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, তো কোথাও গিয়ে একটুখানি বায়াসনেস থাকবে খাদানের প্রতি। তবে তুফান নিয়ে আমি সুপার এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো আমি আমাদের এখানে যখন আসবে। দেবদা না যিশুদা? চোখ বন্ধ করে দেবদা। ভাই এটা কোনো উত্তর হলো? মুভি না ওয়েব সিরিজ? মুভি। দাদা আমি তোমার মতো মুভি রিভিউয়ার হতে চাই, সেটা নিয়ে পরামর্শ দাও।
তো আমি কোনো মুভি রিভিউয়ার নয়। ভাই বলো না মুভি রিভিউয়ার, ফ্যান কেটারিং চ্যানেলকে মুভি রিভিউয়ার বলছো, ভাই তোমাকে নিয়ে খিল্লি করতে শুরু করে দেবে এক্ষুনি। না না, আমি কোনো মুভি রিভিউয়ার নয়। তুমি চেষ্টা করো, ভালো মুভি রিভিউ করো, বাট এখন রিভিউতে সাইন করা খুব ডিফিকাল্ট। যদি খুব ভালো রিভিউ করো, ভালো ভালো রিভিউয়ার রয়েছে আমাদের এখানে, তাদেরকে ফলো করো, লাইক অরিত্র দা, রূপম দা, সাগরনীল দা, সুদীপ দা, এরা রয়েছে অলরেডি, প্রিন্স মানে শিল্পেন্দু দা, এরা রয়েছে, এদেরকে ফলো করো। এদেরকে ফলো করলে আই থিঙ্ক রিভিউ বিষয়টাতে অনেক বেটার পারদর্শী হতে পারবে এবং একটা ভালো রিভিউ চ্যানেল হয়তো তুমিও নির্মাণ করতে পারবে বা দাঁড় করাতে পারবে। যাই হোক, তারপরে হচ্ছে খাদান বুমেরাং টেক্কা আমাদের পশ্চিমবঙ্গের কমার্শিয়াল মার্কেটে কীরকম বক্স অফিস কালেকশন আনতে পারে? খুব ভালো বক্স অফিস কালেকশন আনতে পারে খাদান বুমেরাং টেক্কা, তাই তো? বুমেরাং অলরেডি ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে, চলছে খুব ভালো। আর খাদানের কথা যদি বলি, খাদানই কিন্তু এমন একটা ছবি যেটা সব কমার্শিয়াল মার্কেটে সব রেকর্ড ভেঙে দেবে, এটা আমার বিশ্বাস। আর টেক্কা তো এমনি চলবে, দেব সৃজিত মুখার্জির ছবি। যাই হোক, আচ্ছা লাস্ট তারপরে আরেকটা কি জিজ্ঞেস করেছে, দাদা তোমার কাকে দেখে মুভি রিভিউতে আসা? বলেছি তো, শিল্পেন্দুদা, প্রিন্স, ওকে দেখেই আমার মুভি রিভিউতে আসা, মানে রিভিউ প্রথম করা শুরু। আবার বলছি, রিভিউ প্রথম করা শুরু ডিড নট ওয়ার্ক, মানে অ্যাজ ওয়েল, মানে মারাত্মক লেভেলে। আমি কোনো রিভিউয়ার নয়, আমি বারবারই বলি যে আমি কোনো রিভিউয়ার নয়, কারণ আমি রিভিউ করেছি, আমি অনেক ছবি রিভিউ করেছি, সে যে এমন মারাত্মক ওয়ার্ক করেছে তা নয়। এবার কেন ওয়ার্ক করেনি সেটাও যদি লক্ষ্য করে দেখি, তাহলে দেখবো যে ভাই আমি ভালো রিভিউ করতে পারি না, আমি পারি না, যেটা পারি না আমি সেটা ওপেন স্বীকার করতে তো আমার কোনো ব্যাপার না। আমি যেটা পারি, আমি ফ্যান কেটারিং করতে পারি, সেটাই করেছি তারপরে। তো যাই হোক, তবে এই লাইনে বা এই ফিল্ডে আসা হচ্ছে শিল্পেন্দুদাকে থেকে, আগেও বলেছি, এখনও বলছি, বারবারই বলি। তো তারপরে লেখা হচ্ছে তুমি দাদা তুমি কবে থেকে ইউটিউব করছো? আই থিঙ্ক আমি 2018 থেকে ইউটিউব করছি, 2017-18 থেকে, 18 থেকে ইউটিউব করছি। আচ্ছা, তারপরে ও কী লিখেছে দেখি। আচ্ছা, আবার র্যাপিড ফায়ার দিয়েছে, খাদান ব্লকবাস্টার না অল টাইম ব্লকবাস্টার? অল টাইম ব্লকবাস্টার, কোনো চিন্তা হবে না। বুমেরাং হিট না সুপার হিট? সুপার হিট। তুফান হিট না ফ্লপ? অবভিয়াসলি হিট। হিট মানে ব্লকবাস্টার, এখানে হয়তো অপশানটা নেই। মেগাস্টার শাকিব খান জাস্ট বাংলাদেশ থেকেই ব্লকবাস্টার দেবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। টেক্কা মুভি নিয়ে কিছু বলো দাদা। টেক্কা মুভি নিয়ে কী বলবো? টেক্কা মুভি ব্লাস্ট হতে চলেছে, লাস্ট এন্ডিংটা একটা ভয়ঙ্কর হতে চলেছে। আর কি বলার আছে বলো? মানে এনএসজি কমান্ডো নিয়ে অ্যাকশন শ্যুট হচ্ছে, দেবদা কিন্তু অ্যাকশনও রাখছেন ছবিটার ভিতরে, এবং ছবিটা আবারও একটা মারাত্মক পলিটিক্যাল কিছু একটা বার্তা দেবে বলেই আমার ধারণা। এবং সৃজিত মুখার্জি, তার সঙ্গে দেব, তার সঙ্গে সব কিছু, তার সঙ্গে মানে একটা অদ্ভুত ব্যাপার। এটা একটা কোথাও গিয়ে আলাদাই মাহল ক্রিয়েট করবে। আর রুক্মিণীদি রয়েছে, তারপরে বিশেষ করে আমার খুব ফেভারিট সৃজা রয়েছে। তো আশা করি খুবই ভালো একটা কিছু হবে। যাই হোক, লাস্ট কী বলেছে, এই প্রশ্নগুলোর উত্তরের অপেক্ষায় রইলাম দাদা, প্লিজ রিপ্লাই দিও। রিপ্লাই দিলাম, তোমার কোশ্চেনও নিলাম। রঘু ডাকাত কি নভেম্বরে আসবে? না, নভেম্বরে শুটিং শুরু হবে, নভেম্বরে আসবে না। আচ্ছা, তারপরে তোমার কটা এক্স এবং তাদের নাম কি? নাম বললে তাদেরকে আমি অন ক্যামেরা করি। তোমার কে দিয়েছে? অর্জুন। এইসব তারকা কোশ্চেন তোমার কাছেই থাকে সত্যি, মানে নাম বলে আমি তাদেরকে এখন এম্বারেন্স মোমেন্টে ফেলি আর কি। বাট না, আমার কটা এক্স বলতে গেলে ওই 2-3টেই হবে, মানে প্রথম দিকগুলোর খুবই একটা কী বলবো, ওই ইনফ্ল্যাচুয়েশন টাইপ, আর একটা আমার সলিড ছিল আর কি। যাই হোক, সেই এক্স। এখন দেবের কোন মুভির থেকে ফ্যান তুমি? বলে দিয়েছি, চ্যালেঞ্জ অনেকবার। আমার ভিডিও দেখো না। দেবকে নিয়ে কি স্বপ্ন ঘুমিয়ে দেখিলে, মানে কি বলতে চাইছে? এটা অর্জুনই করেছে। যাই হোক, মানে দেবকে নিয়ে স্বপ্ন দেখি কিনা ঘুমের ভিতরে? হ্যাঁ, আমাকে একটা কথা বলা হয়েছিল, শিল্পেন্দুদাই একদিন আলোচনা করতে, ও যে ঘুমিয়ে বোধহয় দেবদাকে নিয়ে স্বপ্ন দেখে। ইয়েস, মানে এটা সত্যি কথা। মানে আমি অবশ্যই বলবো যে দেবদাকে নিয়ে স্বপ্ন দেখেছি, মানে অনেকবার এরকম হয়েছে যে দেবদার কে নিয়ে আমি অনেকগুলো থট প্রসেস হয়েছে, এমনটা হয়েছে, নানান জিনিসপত্র হয়েছে, নানান স্বপ্নে নানান জিনিসপত্র এসেছে। এবার কী এসছে এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না, নানান রকমের স্বপ্ন দেখেছে, মাকে গল্পও করি আমি এগুলো। আচ্ছা, আপাতত আমরা 38 মিনিটে আছি, আর এখন আমি ইউজার UX2CM6JW2V এর যে র্যাপিড ফায়ার এবং এর যে কোয়েশ্চেন এইটা নিয়ে আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। এই অবধি নিয়ে আমার এই Q&A পার্ট 1টাকে শেষ করলাম। অনেক বড় হয়ে গেছে অলরেডি, কারণ আমাকে বেরোতে হবে, মানে অলরেডি 2টো বেজে গেছে, আমার 3টের ভিতরে বেরোতে হবে। আমাকে চান হয়নি, রেডি হতে হবে, সব কিছু করতে হবে, আমার বেরোতে হবে, কিছু করার নেই, আমাকে করে দিয়ে বেরোতে হবে। যে কারণে আমি এখানেই শেষ করলাম র্যাপিড ফায়ারটা। জানি না তোমরা কবে দেখছো এইটা, কারণ এত বড় ভিডিও আপলোড হতেই তো এক গাদা সময় লাগবে। যাই হোক, র্যাপিড ফায়ারেও জিজ্ঞেস করেছে যে কোনো একটাকে বাঁচতেই হবে, বোধ হবে না।
মানে এটা কিছু করার নেই। যদি এই যে তুমি ফার্স্টেই রেখেছো দেবনাজিত, হ্যাঁ ভাই কিছু করার নেই, এখানে বোধ দিতেই হবে আমাকে, কিচ্ছু করার নেই। কেন ভালো লাগে এটা বলবে। দেবনাজিত অবশ্যই আমি বলবো দুজনকেই প্রচণ্ড ভালো লাগে, চোখ ফুটে থেকে তাদের ফ্যান। কেন ভালো লাগে আমি সত্যি বলছি, দেবদা খুব মাটির মানুষ, এই কারণে মানুষ হিসেবে দেবদাকে ভালো লাগে। আর জিদ্দা দ্য আলটিমেট সুপারস্টার, ওই ইমেজটার জন্য ভালো লাগে। যাই হোক, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না মিঠুন চক্রবর্তী, আমি বলেছি এটা আগেই, প্রসেনজিৎ। তাপস পাল না চিরঞ্জিত। অজয় দেবগান না অক্ষয় কুমার, অজয় দেবগান। এসআরকে না সালমান খান, এটার কোনো প্রশ্ন হলো? এসআরকে অবভিয়াসলি এসআরকে। রণবীর কাপুর না বিজয় দেবরকোন্ডা, রণবীর কাপুর। MS ধোনি না বিরাট কোহলি, MS ধোনি। চঙ্গিজ না খাদান, বাবা চঙ্গিজ বানান কি? তো যাই হোক, আমি আর ওটা নিয়ে ডোন্ট কমেন্ট, বাট চেঙ্গিজ না খাদান এটা লেখা হয়েছে। কী করে এটা কী বলবো, এটায় খাদান রিলিজ হবে 1 বছর বাদে 25-এ, চেঙ্গিজ রিলিজ হয়েছে 2023-এ, তো 2 বছর আগের একটা ছবি, কোনো কম্প্যারিজন হয়? খাদান দেখিনি, খাদান নিয়ে কী করে বলবো যে খাদান না চেঙ্গিজ? অবশ্যই এরকম বলা যায় না, এটা জাস্ট পাস। যাই হোক, আরেকটা কী যেন, হ্যাঁ মির্জা না সেন্টিমেন্টাল, অবভিয়াসলি মির্জা। সেন্টিমেন্টাল আমার কাছে ডিসেন্ট একটা অ্যাটেম্প্ট ছিল, বাট মির্জা বেটার ছবি। বেস্ট জুটি দেব শুভশ্রী না জিৎ স্বস্তিকা না প্রসেনজিৎ ঋতুপর্ণা, তাই তো? এটা বলেছো তো, মানে দেব শুভশ্রী জুটি বেস্ট না, ও আচ্ছা দুজনের ভিতরে কম্প্যারিজন করেছো, জানি না, আমি বুঝতে পারছি না, এতগুলো জুটির ভিতরে দিয়েছো। দেব শুভশ্রী না জিৎ স্বস্তিকা না প্রসেনজিৎ ঋতুপর্ণা, যদি এই 3 জনের ভিতরে কম্প্যারিজন করতে হয়, আমার জন্য বেস্ট জুটি দেব শুভশ্রী, ঠিক আছে। রূপম অরিত্র, ঠিক আছে, মানে এটাও কি বেস্ট জুটি? কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার হবে না, চাই না, এটা রূপম দা অরিত্রদা দেখলে বললো কি, যাই হোক জুটি অ্যান্সার হবে না, যা বলতে হবে সরাসরি বলতে হবে। ফ্রম বেথুয়া ডহরি নদিয়া, আই এম দ্য ফ্যান, লাভ। হ্যাঁ সরাসরি বলে দিয়েছি তোমাকে, তো তোমারটাই আমি লাস্ট নিলাম। এইটা হলো এখনও অবধি ফার্স্ট পার্ট কিউএনের। এখনও এত কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, এত কোশ্চেন বাকি আছে দেখতেই পাচ্ছি আমি, মানে মোটামুটি আরও 30-40 মিনিটের একটা যাবে। আর মানে অর্জুন তো ভরিয়ে দিয়েছে এত কোশ্চেন, আমি ধরে অ্যান্সার করলাম, প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার করেছি, তাই হয়তো সময়টা বেশি যাচ্ছে, বাট আমার কাছে আর সময় নেই, আমার কিছু করার নেই, এরকমভাবেই কাট করেই আমাকে কিউএনএটা আনতে হবে, আমি বুঝতে পেরেছি, কারণ নাহলে আর আমি সময় পাবো না। তোমাদের আর কি মতামত এই কিউএনএ নিয়ে জানিও কমেন্ট সেকশানে। পার্ট 2 এর জন্য অপেক্ষা করো, অবশ্যই ওই বাকি কোয়েশ্চেনগুলো নিয়ে অবশ্যই আমার দেখা হবে তোমাদের সাথে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।